আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজে নবম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত। কেমন আছো তোমরা? আমি সামিরা ইয়াসমিন তোমাদের ব্যবসা উদ্যোগ ক্লাস নিব। তার আগে আমরা বলি যে আমরা যে বার্ষিকের সিলেবাসটা এখন থেকে শুরু করব এবং বার্ষিকের সিলেবাসের প্রথম অধ্যায়টা আজকে আমরা পড়ব। প্রথম অধ্যায় বার্ষিকের হচ্ছে ষষ্ঠ অধ্যায়, ব্যবসায় পরিকল্পনা। শিখন ফল। আজকে আমরা শিখব ব্যবসায় পরিকল্পনার ধারণা ও গুরুত্ব সম্পর্কে জানব। ব্যবসায় পরিকল্পনার প্রণয়নের প্রক্রিয়া সম্পর্কে জানবে। প্রকল্প পরিকল্পনার ধারণা ব্যাখ্যা করতে পারবে। প্রকল্প প্রণয়নের ধাপগুলো বর্ণনা করতে পারবে। আলোচ্য বিষয়: ব্যবসায় পরিকল্পনার ধারণা, ব্যবসায় পরিকল্পনার গুরুত্ব, ব্যবসায় পরিকল্পনা প্রণয়নের প্রক্রিয়া। ব্যবসায় পরিকল্পনার ধারণা। ব্যবসায় পরিকল্পনার ধারণাটা কি তার আগে আমি একটু বলে নিই পরিকল্পনাটা কি। আসলে একটা জিনিস পরিকল্পনা মানে হচ্ছে, আমি একটা ছোট্ট কথাই বলি, অতীত অভিজ্ঞতার আলোকে বর্তমান পরিস্থিতির নিরিখে ভবিষ্যতের কর্মসূচি প্রণয়ন করাই হচ্ছে পরিকল্পনা। আর ব্যবসায় পরিকল্পনাটা কি? ব্যবসায় পরিকল্পনা হলো ব্যবসায়ের ভবিষ্যৎ কার্যক্রমের প্রতিচ্ছবি। এটি একটি লিখিত দলিল যার মধ্যে ব্যবসায়ের লক্ষ্য, প্রকৃতি, ব্যবস্থাপনার ধারা, অর্থায়নের উপায়, বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ উন্নয়নের সম্পূর্ণ চিত্র তুলে ধরা হয়। এক্ষেত্রে ব্যবসায় পরিকল্পনা করা ছাড়া একটা ব্যবসায় সুষ্ঠুভাবে শেষ করা বা সম্পূর্ণ করা কোনো মতেই সম্ভব না। যে কারণে আমরা বলতে পারি যে ব্যবসায় পরিকল্পনাকে ভ্রমণকারীরা তাদের রোডম্যাপ, আর একজন দালান নির্মাতা যেমন নীল নকশা করে বাড়ি তৈরি বা ভবন তৈরি করে, ঠিক ব্যবসায় পরিকল্পনারও পুরো পরিকল্পনার ধারণাটা না নিলে ব্যবসায়টা সুষ্ঠুভাবে সফলতার সাথে সম্পূর্ণ করা সম্ভব হবে না। ব্যবসায় পরিকল্পনার গুরুত্ব। ব্যবসায় পরিকল্পনার গুরুত্ব কি? ব্যবসায় পরিচালনার দিক নির্দেশনা, মূলধন সংগ্রহ ও বিনিয়োগ, সরকারি সুযোগ সুবিধার সদ্ব্যবহার, সিদ্ধান্ত গ্রহণের সহায়তা। এক্ষেত্রে ব্যবসায় পরিচালনার দিক নির্দেশনা, এই দিক নির্দেশনাটা কি? একটা বিজনেস কোন দিকে যাবে, আমি কিভাবে পরিচালনা করব, আমি কোন জায়গায় করব, সেই জায়গাটা আমাকে নির্দিষ্ট করতে হবে। আমি কোন পণ্যের উপরে করব, বিজনেসটা আমার কেমন হবে, আমার মূলধন কত হবে, আমি কিভাবে পরিচালনা করব, আমি সেখান থেকে বেনিফিটেড হব কিনা, এই দিকগুলো আমাদেরকে দেখতে হবে। তারপরে কি? মূলধন সংগ্রহ ও বিনিয়োগ। মূলধন, কোন ব্যবসায় যখন অধিক মূলধনের প্রয়োজন দেখা দেয়, আপনি একটা ব্যবসা শুরু করবো, সেখানে মূলধন আমার পর্যাপ্ত নাও থাকতে পারে, তাহলে আমাকে মূলধনের ব্যবস্থা করতে হবে। এই ব্যবস্থাটা আমি কোথায় থেকে করবো? আমি কি ব্যাংক লোন নিব, নাকি আমি অন্য উৎস থেকে সংগ্রহ করব, সেটা আমাকে ঠিকভাবে নিতে হবে। এবং আমি যে বিজনেস করব, সে বিজনেসে যদি আমি বিনিয়োগ করি, এই বিনিয়োগের ক্ষেত্রে আমি বিনিয়োগটা সঠিক জায়গায় করছি কিনা, সেখান থেকে আমি ব্যাক পাবো কিনা, আমার সেখানে লাভ হবে কিনা, এগুলো আমাকে সুনিপুণভাবে আমাকে আগে ঠিক করতে হবে। এক্ষেত্রে আমার পরিকল্পনার প্রয়োজন। সরকারি সুযোগ সুবিধার সদ্ব্যবহার। আমরা জানি যে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়গুলোকে সরকার অনেক রকম সুযোগ সুবিধা দিয়ে থাকে। এক্ষেত্রে এই সুযোগ সুবিধাগুলো আমরা ঠিকভাবে নিতে পারছি কিনা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সুযোগ সুবিধাগুলো আমরা জানি না। সরকার একটা লোন দিচ্ছে বিজনেসের ক্ষেত্রে, হয়তো পার্সেন্টেজ কম আছে, অথচ আমি জানি না, আমি কোন দালাল কিংবা যারা এমনি টাকা ধার দেয় তাদের কাছ থেকে উচ্চ সুদের হারে ঋণ নিচ্ছি। এক্ষেত্রে আমার বিজনেসের ক্ষতি হবে। আমি এই জন্য সরকারি সুযোগ সুবিধাগুলো ব্যবহার করব। তারপর আসি সিদ্ধান্ত গ্রহণের সহায়তা। সিদ্ধান্ত গ্রহণের সহায়তা যেটা বলছে যে আমি কোন দিকে বিজনেসটা সম্প্রসারণ করবো। আমি একটা বিজনেস শুরু করলাম, শুরু করার পর আমার কিছু
প্রতিবন্ধকতা আসতে পারে, কিছু সমস্যা আসতে পারে, সেই জিনিসগুলোকে আমাকে সুন্দরভাবে হ্যান্ডেল করতে হবে। তুমি যদি বিজনেস করার সময় তোমার সমস্যাগুলোকে না বের করতে পারো এবং সঠিক সিদ্ধান্ত তুমি না নিতে পারো, তাহলে হবে না। কারণ যে কোনো সময় তোমার ঝুঁকি আসতে পারে, তোমার অ্যাক্সিডেন্ট হতে পারে, তোমার বিভিন্ন প্রতিকূল অবস্থা আসতে পারে। সেই প্রতিকূল অবস্থাগুলোর মানে একদম ঠান্ডা মাথায় তোমাকে সুনির্দিষ্টভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও পরিকল্পনার গুরুত্ব, যথেষ্ট গুরুত্ব আছে। এখন আসি আমি ব্যবসায় পরিকল্পনা প্রণয়নের প্রক্রিয়া। এই ব্যবসায় পরিকল্পনা প্রণয়নের প্রক্রিয়াকে তিন ভাবে আমরা দেখবো। প্রথমে কি বলছে দেখো, প্রকল্প ধারণা চিহ্নিতকরণ। প্রকল্প ধারণা, একজন সম্ভাবনাময় উদ্যোক্তা প্রকল্প চিহ্নিত করার প্রক্রিয়াটা কি, সে সঠিক পণ্যটা নির্ধারণ করতে হবে। একটা পণ্য পারিপার্শ্বিক অবস্থা, আমি যে জায়গাটাতে বিজনেস করব বা ব্যবসা শুরু করব, সেখানে যদি আমি সঠিক পণ্য নির্ধারণ করতে না পারি, তাহলে আমার বিজনেসটা চলবে না। যেমন আমি যদি এই এলাকায় শুটকি মাছের বিজনেস করতে চাই, তাহলে আমার সেক্ষেত্রে ভাবতে হবে, কারণ আমি রাজশাহী অঞ্চলে করতে গেলে আমার কোন জিনিসটা আমি সহজে পেয়ে যাব, সেই বিষয়টা আমাকে চিন্তা করতে হবে। তাই একজন ব্যবসায়ী এই প্রকল্প ধারণা যে চিহ্নিতকরণ, সেখানে তার শখ, তার পছন্দ, এগুলোর বিষয় আছে। আমি পছন্দই করি না সেই পণ্যটা, আমি সেই বিজনেসটা সম্পর্কে জানি না, আমি সেই বিজনেসটা সম্পর্কে তথ্য জানি না, এই বিজনেস তার দ্বারা সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হবে না এবং প্রকল্পের যে ধারণাটা চিহ্নিত করাও সঠিক হবে না। এবং বিভিন্ন এক্ষেত্রে আরো বিষয় আছে, যেমন সরকারি, বেসরকারি, অর্থনৈতিক যে জরিপগুলো হয়, তার প্রতিবেদনগুলো আমাকে সংগ্রহ করতে হবে, তারপরে আমি না প্রকল্প চিহ্নিত করব। নেক্সটে প্রকল্প ধারণা মূল্যায়ন ও প্রকল্প নির্বাচন। এবার আসলে আমি পণ্য সম্পর্কে বললাম, আমি পণ্য সম্পর্কে জানলাম, তারপরে আমি পণ্য ধারণাগুলো মূল্যায়ন করবো। যে ধারণাগুলো আমি পেলাম, বিভিন্ন তথ্য পেলাম, বিভিন্ন জায়গা থেকে তথ্য পেলাম, তথ্য পেয়ে কোন পণ্যটা আমার জন্য বিজনেস করলে লাভজনক হবে এবং দেশের জন্য লাভজনক হবে, সে বিষয়টা আমাকে ভাবতে হবে। একটা বিজনেস ম্যান কিন্তু শুধুমাত্র নিজের জন্য বিজনেস করলে হবে না, মনে রাখতে হবে ব্যবসা করার ক্ষেত্রে আমাকে আমারটা ভাবতে হবে, আমাকে আমার সমাজেরটা ভাবতে হবে, আমাকে আমার দেশেরটা ভাবতে হবে। তো আমি যখন বিজনেসের প্রকল্প নির্বাচন করবো, সেক্ষেত্রে আমার কিছু সুনির্দিষ্ট দিকগুলো আমাকে দেখতে হবে। তার ভিতরে কি বলছে দেখো, ম্যাক্রো স্ক্রিনিং। ম্যাক্রো স্ক্রিনিং এর মধ্যে কি কি বলছে, ম্যাক্রো স্ক্রিনিংটা কি? ম্যাক্রো স্ক্রিনিংটা হচ্ছে যে তোমার কিছু উপাদান আছে, যে উপাদানগুলো সমন্বয় করে যদি আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি, সেক্ষেত্রে আমার ব্যবসাটা সঠিকভাবে পরিচালনা হবে। এখানে বলছে দেখো জনসংখ্যা। জনসংখ্যাটা কি? একটি ব্যবসার অস্তিত্ব, প্রবৃদ্ধি এবং অগ্রগতি যে এলাকাটাতে আমি বিজনেস করবো, সেখানে জনসংখ্যা কি পরিমাণ জনসংখ্যা আছে, সেখানে গ্যাদারিং কত। আমি একটা প্রত্যন্ত অঞ্চলে যে বিজনেসটা করবো, আমি ঢাকা শহরের জন্য তো সেই বিজনেসটা সিলেক্ট করবো না, তাই না? তারপর আসি অর্থনৈতিক পরিবেশ। আমাকে দেখতে হবে, আমাকে ভাবতে হবে যে আমার মূলধন কিরকম লাগবে, আমার অর্থনৈতিক সাপোর্ট আছে কিনা, আমি বিজনেস করবো বললে দেশের অর্থনৈতিক পরিবেশ কেমন আছে, আমি লোন দিতে পারবো কিনা, আমি আমার ব্যবসার জন্য যে মূলধনটা চাচ্ছি সেটা সংগ্রহ করতে পারবো কিনা, এই বিষয়টা ভাবতে হবে। তারপরে প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ কি? আমি একটা বিজনেস করব, আমি একটা প্রকল্প নির্বাচন করব, কিন্তু প্রাকৃতিক যে কাঁচামালটা আমার দরকার, সেই কাঁচামালটা আমি পর্যাপ্ত পাচ্ছি কিনা। আমি রাজশাহী অঞ্চলের জন্য যত সহজে রেশম বিজনেসটা করতে পারবো, আমের করতে পারবো, ধানের করতে পারবো, আমি তত সহজে চিংড়ির করতে পারবো না। এই জন্য প্রাকৃতিক পরিবেশটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবার আসি রাজনৈতিক পরিবেশে। তোমরা সবাই জানো রাজনৈতিক পরিবেশ ব্যবসার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আছে কিনা, যে দেশ যে সরকার চালাচ্ছে সেই সরকার এই ব্যবসাটার ক্ষেত্রে কতটা পজিটিভ, এই বিষয়টা ভাবার বিষয় আছে।
তারপর আসি সাংস্কৃতিক পরিবেশ। সাংস্কৃতিক পরিবেশে শিক্ষার হার, কারিগরি দক্ষতা, তারপরে সামাজিক মূল্যবোধ, সাংস্কৃতিক মনোভাব, এই বিষয়গুলোকে আমাদের ভাবতে হবে। আমাকে ভাবতে হবে আমার আশেপাশের জনগোষ্ঠী কি ধরনের, তারা কি ধরনের পণ্য চায়, তাদের জন্য কোন পণ্যটা সুইটেবল হবে। আমি যদি পণ্য নির্বাচনে ভুল করি তাহলে আমার যদি সাংস্কৃতিক এখানে সাপোজ আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, তুমি একটা মুসলিম জায়গায় যদি হিন্দুদের যে ধুতি, পাঞ্জাবি ধুতি, তারপরে ফতুয়া, এগুলোর বিজনেস করতে যাও, সেটা যতটা না তোমার জন্য লাভজনক হবে, তার থেকে তুমি যদি কাপড়ের বিজনেস করার ক্ষেত্রে পোশাকের, মুসলমানদের যে পোশাকগুলো সেগুলো নির্ধারণ করো, সে বিষয়গুলো মাথায় রাখো, তোমার আশেপাশের পরিবেশ, সাংস্কৃতিক পরিবেশটা তুমি যদি মাথায় রাখো, তোমার জন্য ব্যবসাটা সহজ হবে। নেক্সট আসি আইনগত পরিবেশ। আমরা যাই করি না কেন আমাদেরকে দেশের আইনটা মানতে হবে। আমি যে দেশে বাস করি তার দেশের আইনটা আমাকে অবশ্যই মানতে হবে। এক্ষেত্রে দেশে প্রচলিত ব্যবসা যে শিল্পনীতি, ব্যবসা বাণিজ্য প্রসারের গুরুত্বপূর্ণ প্রভাব হিসাবে কাজ করে, কারণ আইন না মেনে কোনো বিজনেসই করা সম্ভব নয়। এতে হলো ম্যাক্রো স্কেলিং এর কথা। এবার আসি মাইক্রো স্কেলিং। মাইক্রো স্কেলিংটা কি দেখো, এখানে বলছে বাজার চাহিদা, কারিগরি দিক, বাণিজ্যিক দিক, আর্থিক দিক, জাতীয় অর্থনীতিতে অবদান। তাহলে আমরা এবার এইটা সম্পর্কে একটু জানবো। কিরকম? বাজার চাহিদা, বাজার জরিপ করতে হবে, গবেষণা করতে হবে, বাজারে তোমার পণ্যের চাহিদা আছে কিনা, যোগান কেমন আছে, একই দোকান বেশি আছে কিনা, এখানে যে পরিমাণ জনসংখ্যা আছে তার চেয়েও পণ্য বেশি আছে কিনা, এই বিষয়গুলো ভাবতে হবে। কারিগরি দিক, প্রযুক্তির ব্যবহার, বর্তমানে যেমন প্রযুক্তির ব্যবহার জানতেই হবে। তুমি বিজনেস করতে করবা, তুমি ইমেল করতে পারো না, তুমি প্রযুক্তির ব্যবহার করতে পারো না, তুমি যন্ত্রপাতি ব্যবহার করতে পারো না, তোমার বিজনেস সফল হওয়া খুব কঠিন। তোমাকে বর্তমানে যে কারিগরি দিকগুলো আছে সেগুলো সম্পর্কে তোমাকে পরিষ্কার ধারণা রাখতে হবে। তাছাড়া ব্যবসা সফলভাবে পরিচালনা করা বা প্রকল্প পরিচালনা করা সম্ভব না। তারপরে আসি বাণিজ্যিক দিক। বাণিজ্যিক দিক থেকে আমি যে ব্যবসাটা করবো, এই বাণিজ্যিক লাভ হবো তো নাকি লসে যাব? আমি যদি লসে যাই সে ব্যবসা তো আমি করবো না। আমাদের ব্যবসার মূল লক্ষ্য কি? আর্থিকভাবে লাভবান হওয়া, তাই না? আমি লাভবান না হলে তো আমি সেই ব্যবসাটা চালিয়ে যেতে পারবো না। তাই আমাকে ভাবতে হবে যে আমাকে লাভবান আমি এটাতে হব নাকি হব না। এবার আসি আর্থিক দিক। এক্ষেত্রে একটা আমি প্রকল্প নির্বাচন করলাম। প্রকল্পে আমার যে টাকাটা লাগবে, এই অর্থটা আমার সংগ্রহ করার মতো সামর্থ্য আছে তো? আমি পারবো তো এই অর্থটা সংগ্রহ করতে? কারণ আমি যদি আমার প্রকল্পের জন্য অর্থ সংগ্রহ করতে না পারি, আমি প্রকল্প দিলাম সাপোজ ধরো 50 লক্ষ টাকা, অথচ আমি 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকায় জোগাড় করতে পারছি না, তাহলে কি হবে? আমি যদি ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রে বলি, আমি 10 লাখ টাকা দিয়ে শুরু করবো, কিন্তু আমি দেখা যাচ্ছে 1 লাখ টাকায় জোগাড় করতে পারছি না, হবে? হবে না। তাই আর্থিক দিকটা আমাদের দেখতে হবে। আমাকে আমার মূলধনটা আমি ঠিকভাবে নিতে পারবো কিনা, এবং এই মূলধনটা ব্যবসায় আমি সঠিকভাবে ব্যবহার করে সেখান থেকে মূলধন সহ মুনাফা অর্জন করতে পারবো কিনা, এই আর্থিক দিকটা বিবেচনা অবশ্যই করতে হবে। তারপরে কি? জাতীয় অর্থনীতিতে অবদান। কি বলছে? জাতীয় অর্থনীতিতে অবদান। আমি ব্যবসা করলাম, আমি নিজে লাভবান হলাম, কিন্তু আমি একাই করলাম, সেটা হবে না। এটার থেকে আমাকে প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে আমাকে দেখতে হবে জাতীয় অর্থনীতিতে অবদান। আমি কিভাবে অবদান রাখতে পারি? আমি রাখতে পারি আমি কর্মী নিয়োগ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করবো। আমি কি করব? সরকারি কোষাগারে কর দিব, সঠিকভাবে কর দিব। এটা আমার দেশ উপকৃত হবে, আমার জাতি উপকৃত হবে, প্রত্যক্ষ পরোক্ষ সম্ভাবে আমরা নিজেরা উপকৃত হব। এই বিষয়গুলো ভাবতে হবে। তারপরে নেক্সট শেষ হলো যে ব্যবসায়িক প্রকল্প প্রতিবেদন প্রণয়ন।
এই ব্যবসায়িক প্রকল্প প্রতিবেদন প্রণয়ন এটা আমার হচ্ছে সর্বশেষ ধাপ। কারণ এখানে এসে আমি যে ব্যবসাটা করছি সেটা কি করছে, ব্যবসায়িক প্রকল্প প্রণয়নের শেষ ধাপ হলো একটি সুন্দর প্রতিবেদন তৈরি করা, নির্বাচিত প্রকল্পটির সম্ভাবনা যাচাইয়ের তথ্যগুলোর উপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করতে হবে। অর্থাৎ আমি যে কাজটা করলাম, আমি যে ব্যবসাটা করলাম সেটা সুন্দরভাবে হলো কিনা, সে তার সমস্ত তথ্যগুলোকে সুন্দরভাবে শেষে এসে একটা প্রতিবেদন তৈরি করে আমাকে রাখতে হবে। তাহলে তোমরা কি ক্লাসটা করলাম, তাই না? এখন আমরা একটু মূল্যায়নে যাই। মূল্যায়নের প্রশ্নগুলো কি দেখো তোমরা। মাইক্রো স্ক্রিনিং কি, গাইডলাইন কি, ব্যবসায়ের বাণিজ্যিক উপাদানগুলো কি কি বুঝা গেছে? আমরা আজকে যে আলোচনাটা করলাম এই আলোচনাটা সুন্দরভাবে পড়বে, পড়ার পরে এই প্রশ্নগুলোর উত্তর লিখবে এবং তোমরা আজকের আলোচনাটা থেকে নেক্সট ডে ষষ্ঠ অধ্যায়ের পরে যে অংশটা আজকে আলোচনা করলাম তারপরে একটা টপ টেস্ট হবে। অংশটা খুব সুন্দর করে বাসায় পড়বে, বুঝতে পেরেছ? আর আমি তোমাদের কাছে আবারও মানে অনুরোধ বলো আর আদেশ বলো আর ভালোবাসা বলো সব থেকেই বলছি, তোমরা ঘরে থাকবে, সুস্থ থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, বারবার হাত ধুবে এবং এই যে আমাদের পড়াগুলো যেগুলো ক্লাস যাচ্ছে তোমাদের, আমি তোমাদের ক্লাস টিচার নবম শ্রেণীর, আমি প্রত্যেকটা বাচ্চাকে বলছি তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে এবং সুন্দর করে সেগুলো উত্তর লিখবে। ধন্যবাদ।